এটা এটা একটা মানবীয় জীবন থানাগুলোতে আসলে পুলিশের জন্য ব্যবস্থা করা হয়েছে। এত বছরেও পুলিশ এই সেবাগুলোতে, এই মৌল মানবিক পুলিশের যেই বেসিক যে সেবাগুলা, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু সংস্কার করা হয়নি। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তৃতীয়ত যেই অসুবিধাটি আমি থানাতে দেখলাম এই কয়েক মাসে, সেটা হচ্ছে আপনার থানা থেকে একটা অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ফর এক্সাম্পল 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, একদিনে অনেকগুলো অপরাধ কার্যক্রম সংগঠিত একটা থানায় হতে পারে। পারিবারিক কলহ, মাদকের সমস্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, একাধিক সমস্যা সেখানে ঘটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, একটা থানায় যদি আমার 16-17টা ইউনিয়ন, 20টা ইউনিয়ন, কোনো জায়গায় তারও বেশি ইউনিয়ন, প্রত্যেকটা জায়গায় যদি কোনো ধরনের অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ধরি 10টা জায়গায় সংগঠিত হইলো বা 5টা জায়গায় সংগঠিত হইলো, আমার এই 5টা জায়গায় কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করতে হয়। এখন তাৎক্ষণিক যদি আমরা রেসপন্স করতে চাই, সেই জায়গাগুলোতে পৌঁছাইতে অবশ্যই আমাদের গাড়ির প্রয়োজন। মানে গাড়ি ছাড়া পায়ে হেঁটে তো নিশ্চয়ই এই ধরনের কার্যক্রমগুলোতে কখনোই পুলিশ তড়িৎ কোনো সিদ্ধান্ত বা তড়িৎ কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু আপনি যদি থানাগুলো যান, দেখবেন কোনো থানায় 10টা গাড়ির প্রয়োজন, 6টা গাড়ির প্রয়োজন, সেখানে থানাকে দেওয়া হয়েছে 1টা গাড়ি, 2টা গাড়ি। এখন পুলিশ তার বাসায় বসে থাকে না। আপনি কল দিলেন যে এখানে ঝামেলা হয়েছে, মানুষ মারা গিয়েছে, চুরি হয়েছে, খুন হয়েছে, পুলিশ কিন্তু আসতে হয়। তাহলে পুলিশ কিভাবে আসে? পুলিশ দেখা যায় এটা ভ্যান ভাড়া করে, একটা অটো ভাড়া করে, অথবা দেখা যায় একটা লেগুনা ভাড়া করে, সেইটা করে কিন্তু তাকে যেতে হয়। ওই যে ভাড়ার টাকাটা, এই ভাড়ার টাকাটাও কিন্তু পুলিশের পকেট থেকে দিতে হয়। দ্বিতীয়ত, এই যে ভাড়া করে যাওয়া আসা, তার যেই সময় নষ্ট হয়, সেক্ষেত্রে দেখা যায় যারা অপরাধ সংঘটিত করে তারা কিন্তু ইতিমধ্যেই সে জায়গা থেকে চলে যায় এবং আমরা সেবা বঞ্চিত হই। সেজন্য আপনি যদি পুলিশকে যুগোপযোগী করতে চান, পুলিশকে যদি আপনি তার সেবা তাৎক্ষণিক জনগণের কাছে পৌঁছাইতে চান, অবশ্যই তার ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা অবশ্যই যথাযথভাবে করতে হবে। আপনি পুলিশকে ট্রান্সপোর্টেশনের গাড়ি দিবেন না। গাড়ি বলতে এখানে একটা পুলিশকে একটা গাড়ি, এটা বোঝানো হয় নাই। একটা কাভার্ড ভ্যান দেন, একটা 10টা পুলিশ একসাথে মুভ করতে পারে। তারপর হচ্ছে একটা থানায় যদি আপনি 5টা-6টা গাড়ি দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এলাকার অপরাধ কার্যক্রম অবশ্যই দৃশ্যমান কমে আসবে। কারণ পুলিশ ইমিডিয়েট রেসপন্স করতে পারবে। কারণ পুলিশ যদি ইমিডিয়েট রেসপন্স করতে না পারে, অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে যদি রেসপন্স করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় দিন শেষে অপরাধী কিন্তু পালিয়ে যায়। সেজন্য পুলিশের দক্ষতা, পুলিশের সেবা যদি আপনি জনগণের দ্বারগোড়া পৌঁছাতে চান, অবশ্যই আপনি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা উন্নতি করতে হবে। এখন আমাদের বর্তমান বিদ্যমান যে পুলিশ ব্যবস্থা রয়েছে, এই পুলিশ ব্যবস্থার থানাগুলোতে, আমি থানাগুলোর কথা বলবো, থানাগুলোতে তাদের অ্যাকোমোডেশন সমস্যা, তাদের বাসা, তাদের থাকার জায়গা নাই ঠিকঠাক ভাবে, গণরুমের মতো তাদেরকে থাকতে হয়, এবং তাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে যে একটা স্বাভাবিক জীবনযাপন করবে, সেটা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি তাকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করছেন না যথাযথভাবে। আপনি তাকে দেখা যাচ্ছে যে আপনি তাকে ঢাল তরোয়ার ছাড়া, ট্রান্সপোর্টেশন ছাড়া আপনি অপরাধী ধরতে পাঠাচ্ছেন, টহল দিতে পাঠাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু তাকে ট্রান্সপোর্টেশন ম্যানেজ করা এবং সেখানে যে ভাড়া মেটানো, সেটাও কিন্তু তার পকেট থেকেই করতে হয়। সরকার যে অ্যালটমেন্টটা দেয়, সরকার যে বরাদ্দ দেয়, সেটা খুবই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তৃতীয়ত হচ্ছে, আপনি পুলিশে আমি অনেকগুলো অফিসারের সাথে কথা বলেছি, রিটায়ার্ড অফিসার, চাকরিরত অফিসার, তাদের সাথে কথা বলেছি। পুলিশে ম্যানেজ করে নেওয়া একটা কালচার আছে, ফর এক্সাম্পল, আপনি কনস্টেবলকে পাঠাইলেন কোন একটা জায়গায় আসামি ধরার জন্য, সেখানে 5,000 টাকা খরচ হবে যে আসামিটা ধরতে, ট্রান্সপোর্টেশন কস্ট বা তদন্ত, এই জায়গাগুলোতে। তখন কনস্টেবল তার মানে ঊর্ধ্বতন কর্মকর্তাকে উনি বললেন যে স্যার টাকা কোথায় পাবো? তখন বলে ম্যানেজ করে নাও। এখন ম্যানেজ করে নেওয়া অর্থ, সেটা নিশ্চয়ই আমরা বুঝেছি ম্যানেজ করে নেওয়া বলতে কি বোঝাচ্ছে। এবং আরো শঙ্কার বিষয়, সেটা হচ্ছে পুলিশের অনেক বড় প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু প্রোগ্রাম আগে হতো, এখন বর্তমানে আছে কিনা এটা আপনারা জানাবেন। আগে এরকম নাকি হতো, মানে পুলিশের অনেকেই জানিয়েছে, এরকম নাকি হতো, এটা বড় প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের ভাগ করে দিত যে খাবারের দায়িত্বটা তোমার, ডেকোরেশনের দায়িত্বটা তোমার, লাইটিং এর দায়িত্বটা তোমার। তো এখন টাকা আসবে কোন জায়গা থেকে? ম্যানেজ করে নাও। তো দেখা যায় অধস্তন কর্মকর্তারা সেটাকে ম্যানেজ করে নিতেন। তো নিশ্চয়ই ম্যানেজ করাটা সরকারের দায়িত্ব, ম্যানেজ করা তো অবশ্যই কোন কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব। আমার দেশের কিছু মুসলমান নামধারী লোক আছে, এরা নির্বাচনের সময় ঢাল স্বরূপ টুপি পরে, দাড়ি পরে, জামা পরে, নামাজ পড়ে। যেই নির্বাচন শেষ হয়ে যায়, এই দাড়ি টুপি আর তাদের কাছে খুঁজে পাওয়া যায় না। তাই তো কিছু লোক বক্তৃতা করতে যেয়ে বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়, ভোটের পর আর পড়া লাগবে না। তারপর কিছু লোক বলতেছে টুপিটা একটু ভালো করে পরে যাস। এবার কিছু লোক বলতেছে সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। আবার কিছু লোক বলে সালাম আলাইকুম, আবার কিছু লোক আসসালামু আলাইকুম। এরা এই সালামটা কোন সময় দেয়? বিশেষ সময়। আল্লাহ বলতেছে এরা ঢাল স্বরূপ নিজেদের
পোশাকগুলো ব্যবহার করে, যারা সুবিধাবাদ জিন্দাবাদ বিশেষ বিশেষ সময় টুপি পরে দাড়ি পরে নামাজ ধরে, এদের পরে আল্লাহর কি, এদের পরে আল্লাহর গজব। তালি কয়টা শেষ হলো? 6টা। 7 নম্বর এবার বলি, 7 নম্বর এবার বলি, 7 নম্বর এবার বলি, ফাসাদু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। এরা নামাজ পড়ে, এরা জুব্বা গায়ে দেয়, এরা মাথায় পাগড়ি পরে, এরা মসজিদের ইমাম সাহেব হয়ে সাজে, কিন্তু দিন কায়েমের পক্ষে থাকে না। এ জাতীয় লোক আমার সমাজে আছে না নাই? আল্লাহ বলেন যারা দিন কায়েমের পক্ষে থাকবে না তাদের পরেও আল্লাহর লানত, তাদের পরেও আল্লাহর গজব। তাহলে বোঝা গেল যতদিন বেঁচে আছি এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের দলে থাকা যাবে। কেন যাবে না? এবার আল্লাহ বলতেছেন, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাহলে 7টা দোষ কি আপনাদের মনে আছে তো? এই 7টা দোষ যদি আমার সিরাজুল ভাইয়ের ভিতরে থাকে, এই 7টা দোষ যদি ইমাম সাহেবের ভিতরে থাকে, এই 7টা দোষ যদি আজিজুল ইসলাম জিহাদির ভিতরে থাকে, লান্তুগুনিয়া আনহুম আমওয়ালুহুম, নিশ্চয়ই তারা মাল দিয়ে সম্পদ দিয়ে যত ভালো কাজ করবে কোনোটা কাজে লাগবে না। ওয়ালা আওলাদুহুম, তাদের যদি ছেলে মেয়েরা পড়ে তাদের জন্য দোয়া করে কবুল হবে না, কারণ তারা ছিল মুশরিকদের খাতারভুক্ত। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। তাহলে মাল দান করলে কাজ হবে না, ছেলে মেয়ে ইবাদত বন্দি করলে কাজ হবে না, কাজ হবে না। ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ও বন্ধু, এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতর থাকে, আগামীতে জামাত ইসলামের দল করা যাবে। কে নিষেধ করেছে? আল্লাহ। আওয়ামী লীগের ভিতরে এই 7টা দোষ যদি থাকে তাহলে আওয়ামী লীগ করা হারাম। কে নিষেধ করেছে? জাতীয় পার্টির ভিতরে এই 7টা দোষ যদি থাকে তাহলে জাতীয় পার্টি করা যাবে না, নিষেধ করেছেন কে? আরেকটা দলের নাম আমি বলবো না, কারণ ওনারা আমার আশেপাশেই ঘুরতেছে ঘুরঘুর করে। ওনাদের ভিতরেও যদি এই দোষটা থাকে, আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছে আগামী নির্বাচনে ওই দলে থাকা যাবে। তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের পক্ষে থাকা যাবে না। কে নিষেধ করলেন? এইবার রাজনীতির একটা কথা বলবো তো, একটা আয়াত মাত্র রাজনীতির কথা। এতক্ষণ যা বললাম সব কোরআন নীতি, রাজনীতির কথা মাত্র কয়টা আয়াত? একটা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলতেছে, ওই সেই সূরা নিসার ভিতরে চলে গেলাম। আল্লাহ সূরা নিসার 53 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, আল্লাহুম নাসিবুম মিনাল মুলক। হুজুর এতক্ষণ কি বুঝেছেন আমি জানি না, তবে এইটা একটু ভালো করে বুঝেন হুজুর, কারণ এইটা কিন্তু কালকে আপনার কাছে প্রশ্ন করবে যে এই আয়াতটা কোরআন শরীফ আছে না নাই। আম লাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন শব্দের অর্থ কি? রাজত্ব, রাষ্ট্র, রাষ্ট্রীয় ক্ষমতা যারা নেবার জন্য চেষ্টা করছে। এই 7টা দোষ যদি তাদের ভিতরে থাকে, আল্লাহ সিরাজগঞ্জের লোকদের জিজ্ঞেস করছে, তোমরা কি এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতায় দিলে নাকি? তাদেরকে ভোট দিয়ে রাজত্ব তাদের হাতে তুলে দিলে নাকি? কে জিজ্ঞেস করছে? আল্লাহ। আমলাহুম নাসিবুম মিনাল মুলক। রাষ্ট্রের কিছু অংশ, এমপি হতে গেলে কি পুরো রাষ্ট্রের মালিক হয়? একটা অংশের মালিক হয়। কোন এমপির ভিতরে এই 7টা দোষ থাকলে সেই লোকের তোমরা এমপি বানাবে নাকি? যদি বানাও, ও যা আসবে জাতীয় সংসদে বাজেট হইয়ে সব ওরা খেয়ে ফেলবে। নাকিরা মানে তিল, নাকিরা মানে তিল, তিল পরিমাণ তোমাদের দেবে না, সব ওদের দল আর ওরা অফিসে বসে ভাত পুরি খেয়ে ফেলবে। কে বলছে? এই জোরে বলেন কে বলছে? তাহলে আল্লাহ সেই আপনি বেশি বোঝেন, আল্লাহ সেই আমি বেশি বুঝি। তাহলে আল্লাহ স্পষ্ট করে বললেন আগামী নির্বাচনে, 12 তারিখের নির্বাচনে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে সাপোর্ট করা যাবে না। বাংলা কথা বলে দিয়ে গেলাম। আমি আশা করি সিরাজগঞ্জের মানুষেরা 12 তারিখের জবাব দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে কয়টা আসনের দরকার? বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে কয়টা আসনের দরকার? 151টা আসনের ভিতর থেকে আমি আমার সাতক্ষীরা থেকে 4টি আসন কোরআনের জন্য দেব বলে কোরআন শরীফ আওদা করে গেলাম ইনশাল্লাহ। আমার সাতক্ষীরা 4টি আসন আমি কোরআন শরীফ দেবো ইনশাল্লাহ। বাকি গোটা জেলায় সফর করে বেড়াচ্ছি, গোটা জেলায় সফর করেছি। কালকে রাজবাড়ী ছিল, আজকে এখানে যাচ্ছি, আগামীকাল বাগেরহাটে আমার মাহফিল। এই সারা দেশ সফর করে
আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমার যা কাণ্ডজ্ঞান হয়েছে, আমার ধারণা গোটা দেশের থেকে আরো 146টা আসন আমরা পায়ে ধরি হোক, কুড়িয়ে হোক, ভিক্ষা করি হোক, মানুষের খাওয়াইয়ে হোক, মানুষের পায়ে